আনসার। আচ্ছা, দাঁড়াও কিছু কোয়েশ্চেন্স করবো। চলো লেখো তো, লেখো a thin plastic sheet, a thin plastic sheet of refractive index 1.6, of refractive index 1.6 is used to cover one of slits, to cover one of slits of a double slit arrangement, of a double slit arrangement. স্যার আরেকবার একটু রিপিট করুন না ফার্স্ট থেকে। A thin plastic sheet of refractive index 1.6 is used to cover one of slits of a double slit arrangement. লিখেছো? হ্যাঁ। ফুল স্টপ। আচ্ছা, আমি কোয়েশ্চেনটাতে 2 মিনিট টাইম দেবো, তুমি নিজের মতো করে আগে চেষ্টা করবে, তারপর আবার আমি করাবো, ঠিক আছে? ফুল স্টপ। দি সেন্ট্রাল পয়েন্ট অন দি স্ক্রিন, the central point on the screen is now occupied, is now occupied by it, by it. লিখেছো? হ্যাঁ। কমা দিয়ে লেখো what would have been, what would have been the seventh bright fringe হুম। before the plastic was used. Full stop. If wavelength of light, if wavelength of light is 600 nanometer, is 600 nanometer, comma, what is the thickness of the plastic in micrometer? What is the thickness of the plastic in micrometer? ঠিক আছে, এবার অপশনগুলো লিখে নাও। প্রথম অপশনটা লেখো 77486, চারটে অপশন 7486, 7486। কোয়েশ্চেনটা পড়ো, দেখো এখানে আমার ঘড়িতে এখন 5টা 7 বাজছে, আমি 5টা 9 জিজ্ঞেস করবো আনসারটা।
কোয়েশ্চেনটা কি বুঝতে পেরেছো? কোয়েশ্চেনটা তোমাকে কি বলছে দেখো, বলছে একটা প্লাস্টিক সিট তোমাকে দিয়ে দিয়েছে। এই প্লাস্টিক সিটটা দিয়ে দেওয়ার পরে তোমাকে বলছে যে এখানটাতে যে ওদের সেন্ট্রাল পয়েন্টটা, সেখানটাতে ওরা সেভেন্থ ব্রাইট ফ্রিঞ্জ যেটা সেইটাকে পাচ্ছে। তো প্লাস্টিক সিট দিয়ে যদি সেভেন্থ ব্রাইট ফ্রিঞ্জ পায়, সেটা আসে কি করে? না আমি এটা জানি যে যদি কোনটা 7 হবে অ্যান্সারটা। দেখতে হবে, আমার ঠিক খেয়াল নেই, ক্যালকুলেট করে দেখতে হবে। তো যদি আমি সেভেন্থ ব্রাইট ফ্রিঞ্জ ওখানে পেয়ে থাকি, তো আমি জানি যে একটা প্লাস্টিক সিট যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ, তাকে যদি আমি প্লেস করি, সেই ক্ষেত্রে সেটা কত পরিমাণে পাথ ডিফারেন্স ক্রিয়েট করে, না মিউ মাইনাস 1 ইনটু টি। তো যদি এটা সেভেন্থ ব্রাইট ফিল্ড মানে আমি জানি যে একটা ব্রাইট ফিল্ড মানে কি হয়, কত পাথ ডিফারেন্স হয়, n ল্যাম্বডা, n এর ব্রাইট ফিল্ড মানে তাহলে সেভেন্থ এর জন্য কত হবে, 7 ল্যাম্বডা। 7 ল্যামডা। এখান থেকে আমাকে কি বার করতে হবে, যে টিটা। এরকম ভাবে করেছো? হ্যাঁ, এভাবেই করেছি। বাহ, তাহলে তো আনসার হয়ে গেছে তোমার। মিউ মাইনাস 1 এটা কত আসবে, 7 ইনটু 600 ন্যানোমিটার মানে ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10, সরি 9 ডিভাইডেড বাই 1.6 মাইনাস 1। এটা করে কি 7 বেরোচ্ছিল? হ্যাঁ, তাই তো আসছে। তাহলে 7 মাইক্রোমিটার এরকমই হবে। ক্যালকুলেশনটা ঠিকঠাক করে দাও, তো আমি করলাম না ক্যালকুলেশনটা। 7ই আসবে, কারণ এখানটাতে 0.6 থাকবে, তো 6 7ই আসবে। ঠিক আছে। এই কোয়েশ্চেনটা WBJE তে জিজ্ঞেস করা হয়েছিল, বুঝলে? এটা WBJE কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন। আচ্ছা। চলো পরের কোয়েশ্চেনটা করবো এবার। লেখো, the intensity at the maximum in YDAC, the intensity at the maximum at YDAC হ্যাঁ। YDAC is I naught, full stop. Distance between two slits is small d equal to 5 lambda, লিখেছো? তারপর লেখো comma, where lambda is the wavelength of light used in the experiment, where lambda is the wavelength of light used in the experiment, full stop. What will be the intensity in front of one of the slits on the screen, in front of one of the slits on the screen, placed at a distance capital D equal to 10 into small d, placed at a distance capital D equal to 10 into small d. লিখেছো? হ্যাঁ। এবার অপশনগুলোকে লিখে নাও। প্রথম অপশনটা লেখো I naught, সেকেন্ড অপশনটা I naught by 4, থার্ড অপশনটা 3/4 into I naught, আর ফোর্থ অপশনটা I naught by 2। এটা নিটের কোয়েশ্চেন। চলো এটা একটুখানি বেশি টাইম দিয়েছি, 3 মিনিট টাইম দিয়েছি, ঠিক আছে? 13 বাজছে, আমি 16 কি 17 এর আনসারটা জিজ্ঞেস করবো। চলো
হলো? স্যার করলাম। কত এসছে? এটা I0/2 হচ্ছে তো ভাই, বাহ, ভালো হয়েছে, একদম মানে পারফেক্ট। I0, সরি। I0/2 তো ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। ঠিকই এসছে। চলো আমি আবার করে নিই তবু, দেখে নাও। ফার্স্টে ওই পাথ ডিফারেন্সটা বের করেছি, তারপর ফেজ হ্যাঁ, ডিফারেন্সটা। একদম তাই, একদমই তাই। তো এই হলো জিনিসটা, ওয়ান অফ দি স্লিপ মানে আমি ধরলাম যে এই একটা হচ্ছে S1 আর এটাকে একটা হচ্ছে S2, তাহলে এখানটাতে একটা চলে আসবে, এই ডিস্টেন্সটা D বলা আছে, তাহলে এই একটা ডিস্টেন্স চলে আসছে, এই যদি P পয়েন্টটা হয় তাহলে এইটা হচ্ছে S1P, এটা S2P, তাহলে পাথ ডিফারেন্স কত আসবে এখানটাতে না, ডেল্টা x যদি আমি বার করি সেটা চলে আসবে কত না, সেটা চলে আসবে, সেপারেশনটা আমাকে বলা আছে, সেপারেশনটা হচ্ছে স্মল d। তো এই ক্ষেত্রে আমার কাছে ডেল্টা x মানে আসছে কত, S2P মাইনাস S1P। S2P মানে এই ডিসটেন্স, এটা কত হবে, এটা হবে পাইথাগোরাস অ্যাপ্লাই করছি, এটা স্মল d, এটা ক্যাপিটাল d, তাহলে এটা কত হয়ে যাবে, রুট আন্ডার ক্যাপিটাল D স্কয়ার প্লাস স্মল d স্কয়ার, আর এই ডিসটেন্সটা তো ওই d হবে, ক্যাপিটাল D। তো ফাইনালি আমার কাছে S2P মানে কত আসছে না, রুট আন্ডার ক্যাপিটাল D স্কয়ার প্লাস স্মল d স্কয়ার মাইনাস ক্যাপিটাল D। আমি এটাকে এরকমভাবে লিখতে পারি, d স্কয়ার প্লাস যে আমি স্মল d স্কয়ার টু দি পাওয়ার হাফ মাইনাস d। আর যদি আমি বাইনোমিয়াল অ্যাপ্লাই করি, যেহেতু ভ্যালুসগুলো খুব কম হয়, তো সেই ক্ষেত্রে আমি হাফটাকে সামনে নিয়ে চলে আসতে পারি এবং এরকমভাবে লেখা যেটাকে যে d স্কয়ার প্লাস হাফ স্মল d স্কয়ার মাইনাস d। এখন এখান থেকে যদি আমি d স্কয়ারটাকে বাইরে বার করে নিই, তাহলে d স্কয়ারটা যদি আমি বাইরে বার করি, এখানে আসবে কত, 1 প্লাস হাফ স্মল d স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল D স্কয়ার। আর এক সেকেন্ড, এটাকে কমন না নিয়ে এরকম ভাবে কমনটা নিতে হবে। d কমন নয় এখান থেকে, এখান থেকে d কমন নিই তাহলে সুবিধা হবে। d কমন নিলে এটা তো সামনে হাফ ছিল, তো দাঁড়াও, এইভাবে কমনটা না নিয়ে এরকম ভাবে কমনটা না, টু দি পাওয়ার হাফটা এখানেই থাকুক। এবার যদি ডিটাকে কমন নিই, এখানে আসবে 1 প্লাস এখানে চলে আসবে কত, d স্কয়ার বাই ক্যাপিটাল D স্কয়ার, এখানে আসবে মাইনাস 1। তো এখানে থাকবে কত, এখানে তোমার চলে আসছে, আর সামনে এখানটা তোমার আসবে বোধহয়, আর এখানটাতে এবার হাফটাকে এবার নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবার আসবে কত, এটা এটা তোমার চলে আসবে 1 1 ক্যান্সেল আউট হলো, থাকছে কত এখানটাতে, এখানে তোমার থাকছে d স্কয়ার ডিভাইডেড বাই 2 ক্যাপিটাল D, এটা আসছে। পাথ ডিফারেন্স বেরিয়ে গেছে, আমাকে জাস্ট এগুলোকে পুট করতে হবে। কোয়েশ্চেনটা কি দিয়েছিল, পাথ ডিফারেন্স কতটা আছে জানো, কি ভ্যালু বলেছিল এখানটাতে, কত বলেছিল তোদের, 10 into small d। না না, একটা ভ্যালু বলেছিল, স্মল d মানে হচ্ছে তোমার 5 ল্যামডা, আর ক্যাপিটাল D মানে 10 ইন্টু স্মল d, এটা বলেছিল। হ্যাঁ স্মল d সেটাই মানে তো। হচ্ছে 5 ল্যামডা, এটাকে পুট করে দাও, d স্কয়ার বাই 2 ইন্টু 10 ইন্টু স্মল d, এটাকে পুট করে দাও, এটা আসবে কত, d বাই 20। আর একটা কি বলেছিল এখানে, স্মল d মানে হচ্ছে যে 5 ল্যামডা, তাহলে স্মল d জায়গায় যদি 5 ল্যামডা পুট করি, তাহলে ডেল্টা x সমান কত আসবে এখানটাতে, 5 ল্যামডা বাই 20 মানে ল্যামডা বাই 4। তাহলে এর কারেসপন্ডিং ফেজ ডিফারেন্স কত চলে আসবে, ডেল্টা ফাই 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স, তাহলে এখানে আসছে কত, 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স কত, ল্যামডা বাই 4, তাহলে আসছে কত এটা, পাই বাই 2, পাই বাই 2। এবারে চলে আসছে আমি ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি কত হয় না, ইন্টেন্সিটির ফর্মুলা ছিল না আই নট স্কোয়ার কস স্কোয়ার ডেল্টা ফাই বাই 2, ছিল না, আই নট কস স্কোয়ার ডেল্টা ফাই হ্যাঁ বাই 2, হ্যাঁ। আই নট কস স্কোয়ার ডেল্টা ফাইটা কত আসছে না, পাই বাই 2। তাহলে এখানে কত আসবে, এটা তোমার আই নট কস স্কোয়ার ডেল্টা ফাই বাই 2, ঠিক আছে। আচ্ছা, কস স্কোয়ার পাই, পাই মানে কত আসছে, 0 আসছে কেন, এটা 0 তো আসার কথা না, পাই বাই 4 আসার কথা এখানটাতে, ভুলভাল হলো নাকি, ডেটাগুলো কি কি ছিল এখানটাতে, একটা বলছে, ঠিকই তো আছে তাহলে, ও সরি, এখানটাতে 5/2 ফাই না, এর ভ্যালুটা তো 5/2 হচ্ছে। না না 5/2 থাকে, এটা এটা ফর্মুলা না, আই নট স্কয়ার কস স্কয়ার হ্যাঁ ডেল্টা মানে 5/2, ফাই এর ভ্যালুটা তো 5/2। 5/4, হ্যাঁ 5 এর ভ্যালুটা 5/2, তাহলে পুরোটা হবে তোমার হুম 5/4, মানে cos স্কয়ার হুম। 45, মানে cos স্কয়ার 45 মানে তোমার 1/√2 স্কয়ার, মানে আই নট বাই 2 হয়ে যাবে। তুমি এরকম ভাবে করেছিলে তো কোশ্চেনটা, হ্যাঁ হ্যাঁ। এই কোশ্চেনটা নিটে জিজ্ঞেস করেছিল বুঝলে, এবং রিসেন্টলি জিজ্ঞেস করেছিল, খুব মানে পুরনো কোশ্চেন নয় এটা।
ভালো কোয়েশ্চেনটা, এটাকে যদি আরেক রকমভাবে করা যায়, কিন্তু সেটা আমি করাচ্ছি না, কারণ সেটা করাতে গেলে আরও অনেক কিছু লেখাতে হবে, তোমাদের সেভাবে করানো হয়নি ক্লাসটা। দাঁড়াও, পরের কোয়েশ্চেনটা যাবো, আগে দেখে নিই কোনটা করানো যায়। এটা করো তো, এটার জন্য টাইম দেবো আমি তোমাকে, 4-5 মিনিট টাইম দেবো, ঠিক আছে? এই কোয়েশ্চেনটাও নিটেই জিজ্ঞেস করা হয়েছে। লেখো, an electron of mass m, an electron of mass m with an initial velocity, with an initial velocity v vector equal to v vector equal to v naught I cap, v naught I cap, ব্র্যাকেটে লিখে রাখবে v naught is greater than 0, v naught greater than 0, দিয়ে লেখো enters in an electric field, enters in an electric field E vector equal to, E vector equal to minus E naught I cap, minus E naught I cap, ব্র্যাকেটে লেখো E naught equal to constant and greater than 0, E naught equal to constant and greater than 0, ব্র্যাকেট ক্লোজ করে লেখো at t equal to 0, at t equal to 0 full stop, তারপর লেখো if lambda naught, if lambda naught is its de Broglie wavelength initially, is its de Broglie wavelength initially, comma, then its de Broglie wavelength at time t, then its de Broglie wavelength at time t is যে চারটে অপশন লিখছে এখানে, অপশন চারটে লিখে নাও। অপশনটা লেখলে আমাকে বলবে। হ্যাঁ স্যার লিখেছি। চলো এবার 24 বাজছে, আমি 28 অবধি 4 মিনিট টাইম দিচ্ছি, ঠিক আছে? কোয়েশ্চেনটা সলভ করো। এখন থেকে এরকম ধারায় চলবে, বুঝতে পারলে? এবার ইভেন আস্তে আস্তে 11-এর কোয়েশ্চেন্সের মধ্যেও এন্টার করবো, কোয়েশ্চেন প্র্যাকটিস চলবে শুধু সব কটা ক্লাসে, যতগুলো ক্লাস থাকবে।
আর 1 মিনিট ঝটপট করো। সেটা হয়নি। হয়নি? করছিলাম দিয়ে একটা জায়গায় হয়নি। চলো দেখো, ভিটা কি বলেছে, ভি নট আই ক্যাপ, ইটা বলেছে মাইনাস ই নট আই ক্যাপ। ঠিক আছে, কোয়েশ্চেনটাও ভালো কোয়েশ্চেন, বুঝলে? আমি যদি তোমার জায়গায় থাকতাম, একটা স্টুডেন্টের জায়গা থেকে যদি আমি জিনিসটাকে পড়ি, যখন এই কোয়েশ্চেনটা নিটের মধ্যে জিজ্ঞেস করা হয়েছে, তখন আমি প্রসিডটা করবো কি করে, আমার চিন্তা ভাবনা কীরকমভাবে গ্রো করবে। দেখো, যখন আমি কোয়েশ্চেনটা প্রথম পড়বো, আমার প্রথম মাথায় যেটা স্ট্রাইক করবে, যেটা আমাকে কি বার করতে বলেছে। তো কি বার করতে বলেছে মানে, আমি সেই ক্ষেত্রে প্রথম দেখবো আমাকে বার করতে বলছে ডি ব্রগলি ওয়েভলেন্থ। তো আমি প্রথম যেটা লিখবো কোয়েশ্চেনটা পড়েই, সেটা হলো ডি ব্রগলি ওয়েভলেন্থের ফর্মুলা কি না, ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই মাস ইন্টু ভেলোসিটি। বুঝতে পারলে? এইভাবে প্রসিড করতে হবে। কোয়েশ্চেনের প্রসিডিংটা কি করে হয় বোঝো, যে কোনো কোয়েশ্চেন তুমি এভাবে প্রসিড করবে। প্রথমে দেখো যে কি চাইছে তোমাকে কোয়েশ্চেন পড়ে, তারপর দেখো তোমাকে সেইটার জন্য কি কি জিনিস তোমার দরকার। এবার তুমি দেখবে যে সেই দরকারি জিনিসগুলো স্যাটিসফাই করানোর জন্য তোমার কাছে কি কি ডেটা দেওয়া আছে। এখন অনেক ডেটা তোমাকে ডিরেক্টলি দেওয়া থাকবে, অনেক ডেটা তোমাকে দেওয়া থাকবে না, যেগুলো তোমাকে ওই গিভেন ডেটা থেকে বার করতে হবে। তো যদি আমি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে যাই এবং এখানে আমি লক্ষ্য করি, তাহলে আমি বুঝতে পারবো আমাকে এইচ কনস্ট্যান্ট আমার দরকার নেই, মাস কনস্ট্যান্ট দরকার নেই, যেটা দরকার সেটা হচ্ছে ভিটা। আমার ভিটা দরকার। যদি আমাকে ভিটা দরকার হয়, তাহলে তুমি ভেবে দেখো, এই ভিটা তোমাকে বলেছে ইনিশিয়ালি এটা ছিল ভি নট। তো ইনিশিয়ালি কত ছিল না, ভি নট। সেইখান থেকে এটা হয়ে গেছে এখন ফাইনাল ভেলোসিটি ভি। এখন মাথায় কোয়েশ্চেন আসবে, এখানে এমন কি হলো যে তার ভিটা চেঞ্জ হলো। স্টেপগুলোকে বোঝো যে কেন কোয়েশ্চেন প্রসিড কীভাবে করতে হয়, কোয়েশ্চেন কীভাবে তুমি বুঝবে। তো একটা যখন ভি নট থেকে সেটা ভি হয়ে গেছে, তার মানে ভাই কিছু একটা ওখানেতে হয়েছে, যেই কারণে ভি চেঞ্জ হলো। এখন ভি চেঞ্জ হচ্ছে মানে একটা রিজন হতে পারে, ইদার অ্যাক্সিলারেশন কাজ করেছে, ভি বেড়ে গেছে, অথবা রিটার্ডেশন কাজ করেছে, ভি কমে গেছে। যে কোনো একটা ওখানটাতে হয়ে থাকবে। আমার কাজ হলো সেই একটাকে তোমার শর্ট আউট করা এবং তার অ্যাকর্ডিং ইকুয়েশন ড্র করা। চলো আমি স্টার্ট করছি প্রথমে, যে কেন অ্যাক্সিলারেশন কিংবা রিটার্ডেশনের কোয়েশ্চেনটা ইভেন আসছে এখানটাতে। তো একটা ইলেকট্রিক ফিল্ড আছে যেটা এক্স অ্যাক্সিসের অ্যালং দেওয়া আছে আমাকে, এবং এই ইলেকট্রিক ফিল্ডটা আমাকে বলা আছে ই ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ই নট আই ক্যাপ। বুঝতে পারলে? তো আমি এটাকে ধরছি মাইনাস এক্স অ্যাক্সিস। বুঝতে পারলে এই দিকটাকে? তো যদি এখানে আমি একটা কোনো ইলেকট্রনকে প্রজেক্ট করি, এখন ইলেকট্রনটাকে ধরো মাইনাস ই, যখন আমি প্রজেক্ট করবো এইদিকে, তখন এর উপরে একটা ফোর্স কাজ করবে, এবং সেই ফোর্সটা কত হবে, এই দিকে কাজ করবে। এবং ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স হবে সেটা কত হবে না, মাইনাস ই ইন্টু ইলেকট্রিক ফিল্ড। তো যদি আমি সেটাকে লিখি, সেটা কত পাবো, দ্যাট উইল বি ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ইলেকট্রিক ফিল্ড কত, মাইনাস ই নট আই ক্যাপ। তাহলে আসবে কত এখানটাতে, ই নট ই এত আই ক্যাপ প্লাস এক্স এর দিকে। বুঝতে পারলে? তো ইলেকট্রন এইদিকে মুভ করবে। বুঝতে পারলে? কারণ তার উপর ফোর্স এইদিকে কাজ করে, তাহলে ইলেকট্রন এইদিকে মুভ করবে। এখন যদি ফোর্স কাজ করে, তো তুমি দেখো যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেই দিকে ইলেকট্রন মুভ করছে, তার মানে হলো এটা এখানে অ্যাক্সিলারেশন কিছু একটা আমি পাবো। যদি আমি অ্যাক্সিলারেশন পাই, তাহলে অ্যাক্সিলারেশনের ভ্যালু কত হবে, দ্যাট উইল বি ইকুয়াল টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ডিভাইডেড বাই মাস। আর যদি সেটা হয়, তাহলে আমি বলতে পারি সেই ফোর্সের ভ্যালু কত, সেই ফোর্স হচ্ছে এইটা। তাহলে লিখে ফেলো এখানটাতে ই নট ই ডিভাইডেড বাই এম। এটা হলো অ্যাক্সিলারেশন। যদি তুমি অ্যাক্সিলারেশন এবার পেয়ে যাও, তুমি সিম্পলি বলতে পারো যে এখানে যে ভি, দ্যাট উইল বি ইকুয়াল টু আফটার টি টাইম ইনিশিয়াল ভেলোসিটি ইউ প্লাস এটি, এ কত ওইটা, তাহলে ই নট ইন্টু ই ডিভাইডেড বাই এম ইন্টু টি। তুমি পেয়ে গেছো কোনটা, ভি কত, তোমার কাজ শেষ হয়ে গেছে, তোমার আর কিছু দরকার নেই। এখন অ্যাপ্লাই করতে স্টার্ট করে দাও। তাহলে ল্যামডা কত হয়ে যাবে, এইচ ডিভাইডেড বাই
m ইন্টু ভি, ভি মানে কত, ভি মানে হচ্ছে ভি নট প্লাস ই নট ই বাই এম ইন্টু টি। এবার এইখান থেকে তুমি ভি নটটাকে বাইরে কমন নিয়ে নাও, তাহলে তুমি পাবে কত না এইচ বাই এম ভি নট 1 প্লাস ই নট ই বাই ভি নট এম ইন্টু টি। এখন দেখো এইচ বাই এম ভি নট, এইচ বাই এম ভি নট মানে কি, তার যে ইনিশিয়াল ওয়েভলেন্থ হবে ডি ব্রগলি, তাই না? কারণ এইচ বাই এম ভি মানে যদি ফাইনাল হয় তাহলে এইচ বাই এম ভি নট মানে কি ইনিশিয়াল মানে ল্যামডা নট। তাহলে এখানে লিখতে পারি কত হবে যে ল্যামডা নট ডিভাইডেড বাই 1 প্লাস ই নট ই টি ডিভাইডেড বাই ভি নট এম। এবার তুমি দেখো কোন অপশনটা চুজ করছে, এখানটাতে এই অপশনটা আসছে, অপশন 8টা। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। লিখে নাও। পরের যে ক্লাসটা হবে পরের উইকে 11 এর কোয়েশ্চেন সলভ করব দুটো দিনে। হ্যাঁ স্যার হয়ে গেছে। চলো পরের কোয়েশ্চেনটা লেখো। লেখো, when a metallic surface is illuminated, when a metallic surface is illuminated with radiation of wavelength lambda, with radiation of wavelength lambda, full stop, the stopping potential is V. The stopping potential, পোটেনশিয়ালটা the stopping potential is V. Full stop. If the same surface is illuminated with radiation of wavelength 2 lambda, comma, the stopping potential is V by 4. Full stop. The threshold wavelength for the metallic surface is, the threshold wavelength for the metallic surface is, অপশনগুলো লিখে নাও, 4 lambda, 5 lambda, 5 lambda by 2, and 3 lambda. চলো সলভ করো। 36 বাজছে, 39 অবধি টাইম দিচ্ছি।
স্যার এটা 3 ল্যামডা হবে। একদম ঠিক, 3 ল্যামডা হবে। আমি জানি যে যদি স্টপিং পোটেনশিয়াল ভি হয় তাহলে সেই ক্ষেত্রে ইভি ইকুয়াল টু লিখতে পারি যে এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা নট, তাই না? আর আমাকে যখন বলছে ই ইন্টু ভিটা কত হয়ে গেছে v/4, তখন আমাকে কি বার করতে বলেছে? এটা ল্যামডাটা বার করতে হবে না? তাহলে এখান থেকে আমি কি বার করতে হবে যে এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা নট। এখন আমি কি করব, এটা হলো 1 নাম্বার ইকুয়েশন, এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমাকে এখান থেকে 1/2 যদি করি, 1/2 করলে আসবে কত না ইভি ডিভাইডেড বাই ইভি/4, and that is equal to এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা নট, নিচেও থাকবে তাই এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা নট। এখান থেকে আমাকে ল্যামডা বার যদি করি তাহলে ল্যামডা আসবে তোমার 3 ইন্টু ল্যামডা নট। ল্যামডা নট না ল্যামডা, কোনটা বার করতে বলেছো? ল্যামডা নট বোধহয়, তাই না? এটা উল্টোটা হবে, ল্যামডা নট ইকুয়াল টু চলে আসবে 3 ইন্টু ল্যামডা। এরকম ভাবে করেছিলে তো? স্যার ঠিক আছে, চলো তাহলে নেক্সট চ্যাপ্টারের কোশ্চেনটা দেখি। লেখো power dissipated in a LCR series circuit connected to an AC source of EMF E is, এবার অপশনস গুলোকে লিখে নাও। চলো 4টে অপশন বার করো কোনটা হবে। ফর্টি ফোরে আনসার জিজ্ঞেস করবো, 42 বাজছে।
এটা হচ্ছে এর অপশন। এর অপশনটা কি আছে? স্কয়ার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি করে হবে না, আমি জানি যে পাওয়ার মানে কত হয়, ই আর এম এস ইন্টু আই আর এম এস ইন্টু কস ফাই। আচ্ছা ই আর এম এস মানে যদি ই হয় তাহলে আই আর এম এস কত হবে না, ই বাই টোটাল যে তার ইম্পিডেন্সটা জেড ইন্টু কস ফাই মানে কত হয় পাওয়ার ফ্যাক্টর আর বাই জেড, তাহলে আসছে কত এটা, সরি, ই স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু আর, ই স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু আর। তো ই স্কোয়ারটা তো ই স্কোয়ার ইন্টু আর উপরে থাকলো, ই স্কোয়ার ইন্টু আর জেড স্কোয়ার, জেড মানে কি, জেড মানে হচ্ছে তোমার আর এল সি সার্কিটের জন্য জেড এর ফর্মুলা কত হয় না রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্স সি এটার স্কোয়ার, তাহলে আসবে কত রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সএল মানে কি, এক্সএল মানে এল ওমেগা, এক্সি মানে কি 1/c ওমেগা। এটার পুরোটার স্কোয়ার যদি আমি করে দিই এখানটাতে স্কোয়ার, আর এটা পুরোটা স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, থাকবে কত এখানটাতে না আর স্কোয়ার প্লাস এল ওমেগা মাইনাস 1/c ওমেগা। তো এটা হবে অপশনটা, এটা পুরোটা স্কোয়ার, তাহলে অপশন এরটা আসবে। এভাবে করেছিল তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবারে কিছু অ্যাসারশন রিজনিং এর কোয়েশ্চেন করো, ঠিক আছে? আগে অ্যাসারশন রিজনিং এর অপশনস গুলোকে লিখে নাও যে কোনটা কি লিখবে, ঠিক আছে? তো লিখে নাও যে অপশন এ, অপশন এ মানে কি বলেছে দেখো, অপশন মানে তোমার বোথ এ অ্যান্ড আর দে আর ট্রু, both A and R they are true, and R is the correct explanation of the A, and R is the correct explanation of A. হলো? হ্যাঁ। এবার বি এর অপশনটা লেখো, বি মানে হচ্ছে both A and R are true, both A and R are true, but R is not correct explanation of A, but R is not correct explanation of A. লিখেছো? হ্যাঁ। সি মানে লেখো A is true but R is false. হ্যাঁ। ডি টা লেখো A and R both are false, A and R both are false. লিখেছো? হ্যাঁ। চলো এবার অ্যাসারশন রিজন লেখো, প্রথমটা নাম্বার 1 এ অ্যাসারশন, অ্যাসারশনটাকে লেখো এ দিয়ে, মানে ক্যাপিটাল এ তারপর সামনে দুটো ডট দিয়ে দাও, দিয়ে লেখো we cannot think of magnetic field configuration, we cannot think of magnetic field configuration with 3 poles, with 3 poles. লিখেছো? হ্যাঁ। এবার তারপর রিজনটাকে লেখো আর, আর দিয়ে লেখো হ্যাঁ। a bar magnet does not exert a torque,
A bar magnet does not exert a torque on itself due to its own magnetic field. চলো এবার দেখো কোনটা আনসার হবে। লিখেছো? স্যার 1 মিনিট। স্যার এটা কি দুটোই ফলস হবে মনে হচ্ছে তো? দুটোই ফলস। কেন বলো তো? কারণ দেখো, যখন একটা ম্যাগনেটকে আমি বলবো যে, আমি জানি যে ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট করতে পারে না, ম্যাগনেটের ক্ষেত্রে ডাইপোল হ্যাঁ, এক্সিস্ট দুটো করে। থাকবে। তো ডাইপোল এক্সিস্ট করে। এবার তুমি বললে আমি ট্রাইপোল করব, তিনটে পোল করবো, যেটা এখানটাতে বলছে। তো তিনটে পোল মানে আমি ম্যাক্সিমাম কি করতে পারি, এটাই করতে পারি যে একটা ম্যাগনেট ছিল, সেই ম্যাগনেটটাতে আমি তার নর্থ পোল সাউথ পোল দুটোকেই দেখিয়েছি। এই একটা ধরো নর্থ অ্যান্ড সাউথ, তুমি দুটোকে দেখালে। আর একটা কি করলে, তুমি নর্থ আর সাউথকে তুমি জয়েন করে দিলে, এটা মানে আঠা দিয়ে তুমি জুড়ে দিলে। তো তাতেও তো একটা আমি বলতে পারি এটা কম্বাইন্ড একটা তোমার পোল এখানে ক্রিয়েট হ্যাঁ। হবে, কিন্তু বাস্তবে সেটা কোনো রকম পোল নয়, তাই না? বাস্তবে সে নর্থ অ্যান্ড সাউথ পোলই থাকছে। আর সেকেন্ডলি হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড যেটা, একটা কোনো ম্যাগনেট যেটা যখন আমি এরকমভাবে তোমার জুড়ে দেবো, যদি আমি জুড়ে দিই, তাহলে এই ম্যাগনেটটা এখন এমন নয় যে সে টর্ক ফিল করবে না, কারণ বাস্তবে এটা একটা ম্যাগনেট নয়, এটা দুটো ম্যাগনেট। তো এখন সে তার এই ফিল্ডের জন্য টর্ক ফিল করবে, বুঝতে পারলে? কারণ বাস্তবে তো একটা ম্যাগনেট নয়। যদি একটা ম্যাগনেট হতো তাহলে এখানে নর্থ সাউথ তো থাকতো না। আমি তো আঠা দিয়ে চিপকেছি, তার মানে এমন না একটা ম্যাগনেট হয়ে গেছে, সে দুটো ম্যাগনেটই আছে। তো একজন অন্যজনের জন্য সে টর্ক ফিল করবে, বুঝতে পারছো? তো দুটোই হ্যাঁ। ফলস। এটার রিজনটাকে লিখে নাও, মানে এক্সপ্লেনেশনটাকে এরকমভাবে লিখে নাও কথাতে। লেখো, it is quite clear that magnetic poles always exist in pairs. Full stop. Since one can imagine magnetic field configuration with three poles, full stop, full stop, when north poles or south poles of two magnets are glued together, when north poles and south poles of two magnets are glued together, full stop,
They provide a three-pole field configuration. They provide a three-pole field configuration. Full stop. It is also known that a barred magnet does not exert a torque. A barred magnet does not exert a torque on itself due to its own field. Due to its own field. লিখেছো? হ্যাঁ। চলো এবার পরের কোয়েশ্চেনটা লেখো অ্যাসারশন রিজনে। প্রথমে লেখো এ, লেখো a metallic shield in form of a hollow shell may be built to block an electric field. এবার লেখো আর রিজনটা। In a hollow spherical shield, the electric field inside it is zero at every point. চলো বলো কোনটা হবে। স্যার মনে হচ্ছে প্রথমেরটা হবে, এরটা হবে। একদমই ঠিক, একদমই ঠিক। প্রথমেরটা না, হবে। মেটালিক ফিল্ডে কখনো তো ইলেকট্রিক ফিল্ডে জিরো হয়ই না। ইলেকট্রিক ফিল্ড জিরো না, এটা কি বলছে? এ মানে তোমার বোথ অ্যাসারশন রিজন আর টু অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দি অ্যাসারশন। এবার আমাকে রিজনটা হ্যাঁ, অ্যাসারশনটা কি বলেছে? বলছে এটা হবে, মানে সবই ঠিকঠাক মানে আছে। ওরা বলছে জিরো হবে, তো ওটা হ্যাঁ, তো ঠিক নয়, হ্যাঁ না? কোনটা? না না, একদমই তাই, ঠিকই তো হবে। মেটালিক ফিল্ডকে ভুলে গেলে? সে পড়িয়েছিলাম একটা একটা কোয়েশ্চেন করেছিলাম তোমাদেরকে যখন ইলেকট্রোস্ট্যাটিক আমি পড়িয়েছিলাম। ভেবে দেখো, আমি বলেছিলাম যে একটা পাখিকে ধরো আমি এরকম ধরা করলাম, একটা খাঁচার মধ্যে আমি রেখে দিয়েছি। এটা একটা মেটালিক খাঁচা, বুঝতে পারলে? এর মধ্যে তুমি একটা পাখিকে রেখে দিয়েছো ভিতরে। এবার এই পাখিটাকে যদি তুমি বাইরে এই মেটালিক ইয়েটাকে যদি কারেন্ট দাও, কারেন্ট সাপ্লাই করো এখানটাতে, তাহলে এই পাখিটা মরবে না। মনে আছে বলেছিলাম? হ্যাঁ। কেন মরবে না? তার কারণ এখানে যে চার্জগুলো সেগুলো থাকবে সারফেসে, কারণ ভিতরটা হলো।
আর যেহেতু সারফেসে চার্জ থাকবে তো সেই ক্ষেত্রে ভিতর দিকে তো চার্জ নেই, তো ভিতর দিকে যদি তার চার্জই না থাকে তাহলে তার জন্য ফিল্ড কত হয় ভিতরে? জিরো। জিরো। আর এটা কিন্তু বলা হয় মেটালিক ফিল্ড লিখছে, মনে আছে আমরা বলেছিলাম যে অনেক ঘড়ির ক্ষেত্রে ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ তারপরে মনে আছে। আমি এটা সম্বন্ধে লিখেছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং বলা হয় এটাকে, বুঝতে পারলে? তো এটা এক্সপ্লেনেশনটাকে লিখে নাও ঠিক করে, লেখো। In a hollow spherical shield, the charge is present in a hollow spherical shield. The charge is present only on its surface. Only on its surface. But charge is zero at every point inside the hollow sphere. But charge is zero at every point inside the hollow sphere. Full stop. Hence the metallic shield. Hence the metallic shield in form of hollow shell may be built to block an electric field. May be built to block an electric field. হ্যাঁ লিখেছো? হ্যাঁ কতগুলো কোয়েশ্চেন হলো এখন অবধি? 5টা। 5টা হয়েছে। আচ্ছা চলো, এবার লেখো assertion এটা লেখো। The earth without atmosphere would be inhospitably cold. Inhospitably মানে inhospitably, inhospitably cold. রিজনটাকে লিখে নাও। heat would escape in absence of atmosphere. হলো? হ্যাঁ 1 মিনিট। এটাও কি এই হবে? এটার এই হবে। অ্যাটমসফিয়ার না থাকলে সমস্ত ঠান্ডা বাইরে মানে গরম বাইরের দিকে এসকেপ করে যাবে এবং সেই ক্ষেত্রে আমাদের অ্যাটমসফিয়ার কোল্ড মানে হয়ে যাবে সাংঘাতিক রকমভাবে। চলো এবারে করো পরের কোয়েশ্চেনটা। লেখো এ। It is not possible to use Cl35, Cl মাথায় 35, ক্লোরিনের 35 যে আইসোটোপটা। It is not possible to use Cl35
as the fuel for fusion energy, as the fuel for fusion energy. রিজনটাকে লিখে নাও, বাইন্ডিং এনার্জি অফ Cl35 is too small, binding energy of Cl35 is too small. বলো কোনটা হবে? এটার কারণটা তো ঠিক আছে, মানে রিজনটা ভুল আছে মনে হচ্ছে। তাহলে কোনটা হবে? বিবৃতিটা ঠিক আছে, তাহলে তার মানে কোনটা সি ঠিক? এরটা হচ্ছে। একদমই তাই। ফিউশন অলওয়েজ করা হয় স্মলার নিউক্লিয়াসদের মধ্যে, আর ফিউশন হয়, হ্যাঁ মানে তোমার যেগুলো হেভিয়ার নিউক্লিয়াস, লাইটার নিউক্লিয়াস ফিউশন করে। তো আমাকে বলছে Cl35 ফিউশন করতে পারবে না, একদম কারেক্ট, কারণ Cl35 হলো লাইটার নিউক্লিয়াস না, ওটা হেভিয়ার নিউক্লিয়াস, তাহলে ওটা করতে পারবে না। কিন্তু আমাকে একটা জিনিস বলেছে এখানটাতে, কি জানো রিজনটা কি বলেছে এখানটাতে? রিজনটা কি ছিল? হ্যাঁ, বাইন্ডিং এনার্জি ইজ টু স্মল, না বাইন্ডিং এনার্জি যথেষ্ট বেশি হয়, বুঝতে পারলে, ওই জন্য। তো এটাকে লিখে নাও যে এটার জন্য স্টেটমেন্টটাকে এরমভাবে লিখে নাও, কি লেখা আছে এটা, এরমভাবে লেখো, ইন ফিউশন lighter nuclei are used, lighter nuclei are used, so fusion is not possible with Cl35, so fusion is not possible with Cl35. And also the binding energy of Cl35 is not too small, and also the binding energy of Cl35 is not too small. হলো? হ্যাঁ, চলো এবার লেখো, অ্যাসারশনটা লেখো, এ diode lasers, diode lasers, LASERS, diode lasers are used as optical sources in optical communication, optical sources in optical communication. লিখেছো? রিজনটা লিখে নাও, হ্যাঁ, রিজনটা লেখো, আর ডায়োড লেজার্স কনজিউম লেস এনার্জি, diode lasers consume less energy.
বলো কোনটা হবে? দেখো বলছে ডায়োড লেজার্স আর ইউজড অ্যাজ অপটিক্যাল সোর্সেস ইন অপটিক্যাল কমিউনিকেশন, একদম ঠিক। টিভি সিগন্যালস বলো এই সমস্ত জায়গাতে ডায়োড লেজারকে ইউজ করা হয় কমিউনিকেশনের জন্য। তারপর বলছে রিজনটা যে ডায়োড লেজার্স কনজিউম লেস এনার্জি, এটাও কিন্তু ঠিক কথা, কিন্তু রিজনটা ঠিক নয়, মানে রিজনটা ট্রু কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশনটা নয় এটা। এটার কারেক্ট এক্সপ্লেনেশনটা হচ্ছে যে ডায়োড লেজার যেটা তাদের সাইজটা ওয়েভলেন্থটা অনেক কম হয়, বুঝতে পারলে? একটা তাদের সাইজটা কম হয় আচ্ছা। এবং পাওয়ার ইনপুট যেটা করতে হয় ডায়োড লেজারে সেটা কম হয়, বুঝতে পারলে? কিন্তু এমন নয় যে ওটা তোমার লেস পাওয়ার কনজিউম করে, শুধু একমাত্র ওটাই কারণ। আর একটা কারণ কি, সেটা হচ্ছে তোমার যে ওটার সাইজটা অনেকটা ছোট হয়, বুঝতে পেরেছো? ওই জন্য তো এখানে দুটোই সাইজ, মানে শুধুমাত্র একটাই এক্সপ্লেনেশন দিয়েছে আর দেয়নি, তো যেই কারণে জিনিসটা তো সত্যি কথা, দুটোই সত্যি, কিন্তু রিজনটা পারফেক্ট এক্সপ্লেনেশন নয়। তো কোন অপশনটা হবে এটার, যে বি হয়ে যাবে, কারেক্ট এক্সপ্লেনেশনটা নয় এটা, কিন্তু দুটোই সত্যি, দুটোই ট্রু, বুঝতে পারলে? এবার লিখে নেবে ওটাকে স্টেটমেন্টের ফর্মে। এই সমস্ত জিনিসগুলো এমসে জিজ্ঞেস করেছে কিন্তু, তো নিটের মধ্যে প্রবাবিলিটি থাকে অ্যাসারশন ডিজাইনে এমসের অ্যাসারশনগুলোকে আবার রিপিট করে দেবে। আর নিটের মধ্যে লাস্ট কিছু বছর ধরে যবে থেকে এইমসটা চলে এসেছে তবে থেকে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে অ্যাসারশন অ্যান্ড ডিজাইনিং কোয়েশ্চেনকে ওরা ভরিয়ে দিচ্ছে। কিন্তু ফিজিক্সতে তুমি ধরো, ফিজিক্স কেমিস্ট্রিতে মোটামুটি তুমি তিনটে করে তো মানে এক্সপেক্ট করতেই পারো, আর বায়োতে তারও বেশি, 6-7খানে এক্সপেক্ট করতে পারো অ্যাসারশন ডিজাইন। তো এটা লিখে নাও, এটা এক্সপ্লেনেশনটা, যে ইন অপটিক্যাল কমিউনিকেশন, অপশনটা হবে অপশন বি। আর লিখে নাও ইন অপটিক্যাল কমিউনিকেশন diode laser is used to generate analog signals or pulse for transmission through optical fibers. Full stop. The advantage of diode lasers is their small size and low power input. চলো আজকে এতটাই থাক, পরের দিনকে 11-এর কোয়েশ্চেন প্র্যাকটিস করবো, বুঝতে পারছো? 11টা রিকল করে নিও ফর্মুলাসগুলো যা যা আছে, পরের দিনকে 11-এর কোয়েশ্চেন্সগুলো করাবে। চলো টাটা, বাই বাই।